আমাদের দল থেকে আমার থেকে কারো প্রতি ঘৃণা বা রাগ নয়, সবাইকে একটি করে গোলাপ দিতে চাই, মিষ্টি খাওয়াতে চাই। বাংলাদেশ আমজনতা পার্টি 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত। সেটা যদি আগামী 3 মাসের মধ্যেও হয় তাহলে আমরা প্রস্তুত। এই ফ্যাসিস্টের আন্দোলনে একাধিকবার আহত হয়েছি, টিয়ার গ্যাস খেয়েছি, আপনাদের সামনেই অনেকবার নির্যাতনের শিকার হয়েছি। এটাই আমার শক্তি, এটাই আমার আইডেন্টি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পথ চলা শুরু হয়। সেই থেকে আমার রাজনৈতিক অঙ্গনে পথ চলা, হাঁটি হাঁটি পা পা করে গণ অধিকার পরিষদের আজকে সাধারণ মানুষের কাছে একটি অবস্থান তৈরি হয়। সেই দলে আমি একজন নির্বাচিত নীতি নির্ধারণী ফোরামের তথা উচ্চতর পরিষদের সদস্য ছিলাম। তো আমি এই 7 বছরে যেটি অর্জন করেছি, 7 বছরে যে আমার নেতৃত্ব তৈরি হয়েছে বা আমার যে দেশপ্রেম তৈরি হয়েছে, দেশকে নিয়ে বৃহৎ আকারে যে পরিকল্পনার ভিতরে যেটি আমি স্বপ্ন দেখেছি দেশ ও জাতির কল্যাণে, সেটি আসলে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমার এই বাংলাদেশ আমজনতা পার্টির আত্মপ্রকাশ করি এবং এখানে সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি এবং আগামীতে আমার সম্মানিত আহ্বায়ক এবং আমি সেই সাথে আমার যে দলের অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন সকলকে নিয়ে বাংলাদেশে আগামীতে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব। দেখুন, আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না, আমরা যেটা চাচ্ছি সংস্কার। বিপ্লবী যে সরকার রয়েছেন তারা চমৎকারভাবে কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, 10টি কাজ করলে 2-1টি সফল হবেন, এটি স্বাভাবিক, কিন্তু একমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অবনতি ছাড়া সকল কাজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সংস্কার যদি হয় সেখানে হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আরেকটু জোরালোভাবে আসলে তার যারা রয়েছেন ডিপার্টমেন্টের অফিসার তাদেরকে আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তাহলে যে রাস্তায় ছিনতাই দেখেন বা ধর্ষণ দেখেন এগুলো হয়তো বা রুখে দেওয়া যাবে বা মব জাস্টিস যেটা সেটা রুখে দেওয়া যাবে। এর বাইরে আসলে এই মুহূর্তে দীর্ঘ 16টি বছর নির্বাচন হয়নি, 16 বছরের জঞ্জাল 6 মাসে শেষ হবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে আরও কিছুদিন এই বিপ্লবী সরকারকে সময় দেওয়া হোক, তারা সংস্কার করবে। গণ অধিকার পরিষদকে মিস করবেন কিনা, নূরকে মিস করবেন কিনা? তিনি আমার সাবেক দলের বিপ্লবী সভাপতি এবং আমার ইউনিভার্সিটির বড় ভাই। তো সেই জায়গা থেকে দীর্ঘ 7টি বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। তার কাছ থেকে আমি অনেক কিছু দীক্ষা নিয়েছি। স্মরণ করার কিছু নেই, কারণ তার সাথেই আছি এখন। সারা বাংলাদেশে আমাদের যে সমর্থক গোষ্ঠী আছেন, সেক্ষেত্রে আমি মনে করি যে অভিযোগটা আছে, তারাও একটা গোষ্ঠী আছে, নিশ্চয়ই তাদের অভিযোগ থাকবে এবং সেটি যাদের কাছে অভিযোগ থাকার কথা তাদের কাছেই আছে। আমি তাদের ব্যবসায়িক পার্টনার নই। আহ্বায়ক মহোদয় আমার রাজনৈতিক সহযোদ্ধা। সেক্ষেত্রে রাজনৈতিক কোনো বিষয় হলে নিশ্চয়ই আপনাদের সাথে আমি কথা বলবো। তার ব্যক্তিগত জীবনে, ব্যবসায়িক জীবনের ব্যাপারে আমি মন্তব্য করতে। যিনি ডেস্টিনি তিনি তো আমজনতা পার্টি, এটা কি আমরা ধরে নিতে পারি বা সাধারণ মানুষ ধরে নিতে পারে যিনি ডেস্টিনি তিনি আমজনতা পার্টি? আমি যতটুকু জেনেছি, আপনারা বাকিটা জেনে নেবেন যে উনি এই পরিষদে নেই, ওনাকে 2022 সালে বের করে দেওয়া হয়েছে এবং উনি এই ম্যানেজিং কমিটিতে ঢুকতে চাচ্ছেন এবং গ্রাহকদের টাকাও দিতে চাচ্ছেন, কিন্তু একটি কুক্ষিগত কিছু লোকজন ক্ষমতাকে তারা আঁকড়ে রেখেছেন, তাকে ঢুকতে দিচ্ছেন না বোর্ডে এবং এটি সমাধানও করতে চাচ্ছেন না। গভর্নমেন্ট যেহেতু সব কিছু প্রয়োগ করে নিয়েছে, এটা আদালতের কাছে, রাষ্ট্রের কাছে সব কিছু জামানত আছে, নিশ্চয়ই দুদক সেটি উদ্যোগ নিয়ে। দেখুন, প্রত্যেকই পারিবারিক একটি রাজনৈতিক আইডেন্টিটি বহন করে। আমার আইডেন্টিটি আমার রাজপথ। আমাকে কেউ কেউ আসলে রাজপথের অগ্নিকন্যা বলেও আসলে সম্বোধন করে, যদিও আমি এটিতে খুবই লজ্জিত হই। আমি তবে সামনের সারির একজন সম্মুখ যোদ্ধা ছিলাম। এই ফ্যাসিস্টের আন্দোলনে একাধিকবার আহত হয়েছি, টিয়ার গ্যাস খেয়েছি, আপনাদের সামনেই অনেকবার নির্যাতনের শিকার হয়েছি। এটাই আমার শক্তি, এটাই আমার আইডেন্টি। আমি আসলে সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চাই, তাই আমার দলের নাম হচ্ছে বাংলাদেশ আমজনতা পার্টি। আমরা চ্যালেঞ্জ একদম মনে করছি না এবং বরং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ আমজনতা পার্টি 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত। সেটা যদি আগামী 3 মাসের মধ্যেও হয় তাহলে আমরা প্রস্তুত। আমরা বিভিন্ন সেল করে দিয়েছি, আয়োজক সেল রয়েছেন,
তারপরে আমন্ত্রণ সেল রয়েছেন, তারা দায়িত্ব নিয়ে তারা দাওয়াত দিয়েছিলেন। এখন বেসিকলি সবারই আজকে একটা ওয়ার্কিং ডেজ, তো সেক্ষেত্রে কি আসবে কি আসবে না, কার কাজ আছে সেটা তাদের ব্যাপার। আমরা সকল সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সকল সিভিল সোসাইটিকে দাওয়াত পৌঁছে দিয়েছি। তারা হয়তো সশরীরে আসেনি, তবে তাদের আশীর্বাদ আমাদের কাছে পৌঁছে দিয়েছে। ফাতেমা আপু, আপনাকে নিয়ে অনলাইনে খুবই সমালোচনা হচ্ছে। গণ অধিকার পরিষদ আপনি ছেড়ে এসেছেন, এখানে আসার মূল কারণ হচ্ছে অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এ নিয়ে আপনি কী বলবেন? যদি কোনো ভালো কাজে বাধা না আসে তাহলে বুঝবেন যে আপনি ভুল পথে হাঁটছেন। ভালো কাজে যখন বাধা আসবে তখন বুঝবেন যে আপনি রাইট পথে হাঁটছেন। এই কমেন্টসগুলো, এই কথাগুলো একটা বাধা, এবং এই বাধাটাকে আমি ইন্সপায়ার হিসেবে নিচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে এটা আমি সঠিক পথে আছি। সরকারি ডিটেকটিভ জার্নালিস্ট রয়েছেন এবং ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছেন, তারা আমার স্বামী এবং আমার বাবা আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুক। যদি এরকম কিছু সত্যতা পেয়ে থাকে, আমি যদি এটা অপরাধ করে থাকি, নিশ্চয়ই আমি এটার জবাব আমি আদালতে দেব। এই যে এই ধরনের প্রপাগান্ডা আপনার নামে ছড়ানো হচ্ছে, কারা আপনি কি জানতে পেরেছেন বা কে করতে পারে এই ধরনের? যারা আমাকে খুব বেশি ভালোবাসে তারা। সবার কারো প্রতি ঘৃণা নেই। লাস্ট একটা কথাই বলবো যে এই দেশ গণতান্ত্রিক দেশ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন, বার্মা, মগ সকলকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ব। দলমত নির্বিশেষে সকলকে হিংসা বিদ্বেষ দূর করে একই আমব্রেলার নিচে এসে আসুন, আগামীতে সুন্দর একটি নির্বাচন করি এবং আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ি এবং নতুন পুরাতন সকলকে নিয়েই, ছোট বড় সকলকে নিয়েই একটি আদর্শভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি। আমাদের দল থেকে, আমার থেকে কারো প্রতি ঘৃণা বা রাগ নয়, সবাইকে একটি করে গোলাপ দিতে চাই, মিষ্টি খাওয়াতে চাই।